বিজেপি সুখে নেই, রাজ্য বিজেপিতে সুখের অভাব। কেন জানেন? কর্মীদের মধ্যেই তো ক্ষোভ বাড়ছে। মহিলা কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, কিছুটা স্তিমিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রকল্পে শুধুই মহিলাদের সুযোগ দেওয়ার জন্য পুরুষ কর্মীদের মধ্যে এখন নতুন ক্ষোভের জন্ম নিয়েছে। এছাড়াও আরো অনেক কারণে রাজ্য বিজেপি আদতে সুখে নেই। পুরুষ কর্মীদের ক্ষোভ দিন দিন বেড়ে চলেছে, সেটা আমি টের পেয়েছি, সেটা আপনাদের জানাবো। এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ একেবারে শেষে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে আপনাদের ধারণা পুরোপুরি বদলে যাবে। এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আর যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের বলি সম্পূর্ণ বিনা খরচে আজই সাবস্ক্রাইব করুন। এখন কিভাবে বিজেপির সুখ নষ্ট হয়ে যাচ্ছে বিজেপিরই কর্মী সমর্থকদের ক্ষোভের কারণে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একেবারে শেষে আমি এমন একটা বিষয় তুলে ধরব যাতে আপনাদের ধারণা বদলে যাবে। গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে যেভাবে প্রতিটি বাজেটে শুধু মেয়েদের জন্য নানা প্রকল্প এবং এবছরে 33% চাকরি মেয়েদের জন্য সংরক্ষিত করা হয়েছে, তারপরে পুরুষদের যে ক্ষোভ বাড়ছে সে কথা বলার পাশাপাশি আমি এমন নজির এদেশের তুলে ধরব তাতে আপনাদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। বিজেপি কর্মীদের এই রাজ্যে ক্ষমতায় আসার পরেই কিছু ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভগুলোর যুক্তি আছে, কিন্তু ক্ষোভগুলো যথাযথ নয়। যেমন তাদের হাতের সুখ হয়নি, তারা চেয়েছিলেন তো সর্বত্র বদলা হোক, কারণ দীর্ঘদিন মার খেতে কোণঠাসা হয়ে থাকা বিজেপি নেতারা ভেবেছিলেন, বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা, বিজেপির মহিলারা ভেবেছিলেন এবার বদলা নেব। যারা টাকা আদায় করেছে তাদের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করব। যারা দিনের পর দিন চোখ রাঙানি দেখিয়েছেন তাদের চোখ গেলে দেবো ভেবেছিলেন, কিন্তু এটা অন্যায় ভাবা। আইনে নিজের হাতে তুলে নিতে নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বারংবার একই বার্তা দিয়ে কর্মীদের সংযত রাখতে পেরেছেন। এরপর কর্মীরা একটা খুব সহজ প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন, ডিম থেরাপি। ডিম ছুঁড়ে প্রতিবাদ, তাতে খুব বেশি আক্রমণ হচ্ছে না, কিন্তু মনের জ্বালাটা মিটছিল, কিন্তু সেটাও রাজ্য নেতারা বন্ধ করে দিয়েছেন। আদালতেরও কিছু পর্যবেক্ষণ ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এখন রাজ্য সভাপতি বলছেন না পুজো দখল করা চলবে না। আমিও মনে করি কোনো কিছু দখল করা উচিত নয়, কিন্তু যাদের সবকিছু দখল হয়ে গেছে তাদের মনের ভেতরে তো দখলের মানসিকতা রয়ে গেছে, রাজ্য নেতারা করতে দিচ্ছেন না, তার জন্য তাদের প্রতি ক্ষোভ কিন্তু বাড়ছে। আমি কোনটা ভালো কোনটা মন্দ বলতে এখানে বসিনি, আমি খালি বলতে এসেছি সত্যটা কি, বাস্তব পরিস্থিতি কি। হাতের সুখ হয়নি, ডিম থেরাপি বন্ধ, দখল করাও যাবে না, অথচ আমার পুজো যারা দখল করে নিয়েছিল তাদের হাত থেকে আজ ক্ষমতায় আসার পর আমি কেন কেড়ে নেব না, এই প্রশ্ন মানুষের মনে জাগছে। এই প্রশ্নের যথাযথ উত্তর দলকে দিতে হবে। সবচেয়ে বড় দলকে নিয়ে এখন ক্ষোভ হয়েছে রাজ্যসভার প্রার্থী বাছাই নিয়ে। যারা তিনজন তৃণমূলের রাজ্যসভায় ছিলেন তারা ইস্তফা দিলেন, তাদেরকেই প্রার্থী করে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। জানি এতে সর্বভারতীয় অঙ্ক আছে, বৃহত্তর স্বার্থ আছে, কিন্তু কর্মীরা সেটা বোঝেননি। কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা ভাবছেন কোয়েল মল্লিক ইস্তফা দিয়েছেন, তিনিও হয়তো কদিন বাদে বিজেপির প্রার্থী হয়ে যাবেন। অথচ এই কোয়েল মল্লিকরা তো ছিল কাল বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর গায়ে গায়ে লেগে থেকেছেন। মানুষের মধ্যে কি ভয় জানেন? মানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কি ভয় জানেন? কবে শুনবো রাজীব কুমার রাজ্যসভায় ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেলেন, সেই দাগি রাজীব কুমার।
যাকে সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক বলতাম যাকে আমরা, তিনি ধর্নায় বসেছিলেন। যে রাজীব কুমারের অত্যাচারের শেষ নেই, যে রাজীব কুমার সরাসরি সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন, যাকে জেরা করা হয়েছিল, সে রাজীব কুমার বিজেপিতে চলে আসবেন না তো? ইতিমধ্যে তৃণমূলের 20 জন সাংসদ, সায়নী ঘোষ থেকে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে কত নাম, তারা বিজেপিতে আসেননি, কিন্তু অন্য একটা দল গঠন করে তারা বিজেপির বন্ধু হয়ে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অমিত শাহের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করে ফেললেন। তিনি এসে বলছেন সৌজন্য, কিন্তু তিনি মন্ত্রিত্বের দাবিদার ছিলেন না তো? প্রশ্ন উঠছে, কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে। তাই রাজ্য বিজেপিতে সুখ নেই। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কোন কেলেঙ্কারিতে যুক্ত নন? তিনি তো জেল খেটেছেন এবং এখনো তিনি জামিনে আছেন, তিনি কিন্তু অভিযোগ মুক্ত নন। তারা সুযোগ পেয়ে যাবে না তো? এদের নির্দেশেই তো বিজেপির কর্মীদের উপর অত্যাচার হয়েছে। তারা বিজেপিতে নেই, কিন্তু বিজেপির কাছে এসে গেছে। আমি জানি, আমি নিজেই বলেছি কেন প্রয়োজন, বৃহত্তর স্বার্থ কি, কেন কোন বিল পাশ করানো দরকার, সব বলেছি। কিন্তু তারপরেও বলছি, বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ কমেনি। রাজ্য নেতৃত্বের সেই বোঝানোটায় খামতি রয়ে গেছে। আর সবচেয়ে বেশি যেটা হয়েছে, মহিলাদের জন্য এত এত প্রকল্প, অথচ এ রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনেছে পুরুষেরা। বাস ভাড়ায় ছাড়, চাকরিতে 33% সংরক্ষণ, এটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তার কারণ এমনিতেই চাকরির বাজার ছোট। বিজেপি কথা দিয়েছে, আমিও জানি চাকরি হবে, কিন্তু সরকারি চাকরি কি অতটা হবে? সেই চাকরিতে এসসি, এসটি, ওবিসি সব কিছু বাদ দিতে দিতে যেটুকু পড়ে থাকবে, তার উপরে 33% মহিলা। এরপর জেনারেল পুরুষ কতটা সুযোগ পাবেন? আমরা ছোটবেলায় বিজ্ঞানের একটা কথা পড়তাম না, সব খাড়ি খাড়ক, কিন্তু সব খাড়কই খাড় নয়। এটা না অনেকটা ওই রকম। সাধারণ প্রকল্প, সেখানে তো পুরুষ মহিলা সবাই আছে, কিন্তু মহিলাদের জন্য আলাদা প্রকল্প, সেখানে তো পুরুষ নেই। আমাদের দেশের এটা ছবি, শুধু রাজ্যের নয়। তার মধ্যে আমি বলেছি, আবারও বলছি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ একেবারে শেষে যে তথ্য দিতে চলেছি তাতে আপনাদের ধারণা বদলে যাবে, আমূল বদলে যাবে। এই যে মেয়েদের সুযোগ, এই বলছিলাম না সব খাড়ি খাড়ো, কিন্তু সব খাড়কি খাড় নয়। ট্রেনের সব বগিতে সমান যেতে পারে, কিন্তু লেডিস বগিতে সবাই যেতে পারে না, এটাই উচিত। কিন্তু মানুষের না এটা নিয়ে একটা মজার ক্ষোভ আছে। মেয়েদেরকে সাধারণ বগিতে একটু ভিড়ের মধ্যে দেখলেই লেডিসে উঠতে পারেন না। এই রাজ্যে যখন লেডিস লোকাল চালু হয় তখনও, কারণ যে সময়টায় লেডিস লোকালগুলো চালু হয়েছিল সেই সময় যাত্রীর চাপ প্রচুর, আর লেডিস লোকাল পুরোটা ভরতো না। পরবর্তীকালে রেল বাধ্য হয়েছে যে লেডিস লোকালের কিছু বগি শুধুমাত্র পুরুষদের জন্য করে দেওয়া হয়েছে। না, শুধুমাত্র পুরুষদের নয়, জেনারেল করে দেওয়া হয়েছে। মহিলারা চাইলে সেখানেও উঠতে পারেন। একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আমি বাকিটা বলবো। আজকের প্রতিবেদন শুনে আমাকে কেউ নারী বিরোধী, নারী বিদ্বেষী ভাববেন না। এটা ভাববেন না আমি পুরুষ তাই আমি কিছু সুযোগ সুবিধা চাই বলে এই প্রতিবেদন করছি। আমি সত্যটা বলতে চাই, কারণ মানুষ যা বলছেন সেটা আমার কানে এসেছে এবং আমাকে কমেন্টে অনেকে লিখছেন। এর আগে আমি এই বিষয়ে একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছিলাম। আজকে সম্পূর্ণ ভিডিও করছি, তার কারণ মানুষ চেয়েছেন, আর তার জন্য আমি গোটা দেশের প্রতিটি রাজ্যের তথ্য ছানবিন করে তারপর বসেছি। তবুও লেডিস ফার্স্ট, তাই পুরুষদের কথা, পুরুষদের ক্ষোভের কথা বলার আগে মহিলা বিজেপি কর্মী, বিজেপি নেত্রী, বিজেপির সমর্থক, বিজেপির ভোটারদের কান্না, মহিলাদের কান্না শুনিয়ে তারপর পুরুষদের দিকে যাব।
দেখুন, জুলাইয়ের শুরু থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাওয়া শুরু হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলছিল, মানে বিজেপি ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, এরপর অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। এই লক্ষ্মীর ভাণ্ডারে সবচেয়ে বড় অভিযোগ ছিল বিজেপি করে যারা, বিজেপির পরিবার, বিজেপির ভোটার, বিজেপির কর্মী, তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাননি। বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হতো প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়। এরপরে যখন নতুন সরকার এলো তখনও কিন্তু তৃণমূলের ভোটার, তৃণমূলের কারচুপি করা মহিলা, পুরুষ যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে ছিল, যতদিন তারা ধরা পড়েননি তারা কিন্তু পরপর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছেন। কিন্তু বিজেপি পরিবার, বিজেপির কর্মী, সমর্থক, নেত্রী, ভোটার যারা মহিলা, তাদের অপেক্ষা করতে হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। 12 পাতার ফর্ম পূরণের পর তাদের অপেক্ষা করতে হয়েছে পাবো তো, এখনো অনেকে পাননি। আর সেটা নিয়েও ক্ষোভ রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেলামই না। নতুন সরকার আসার পর, নিজের সরকার আসার পর যখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তখনও অগ্রাধিকার পেলাম না, এই ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা একটু একটু মিটছে, কিন্তু এখনো প্রশ্ন থেকে যাচ্ছে যে স্বামীর পয়সা আছে, অর্থ আছে, বাড়ি আছে, তা বলে আমি কেন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবো না, এই প্রশ্ন আছে। বাড়ি, গাড়ি এসব যদি কোনো নারীর নামে না থেকে তার বাবা, স্বামী, শ্বশুরের নামে থাকে, তার প্রভাবে তার প্রাপ্যের উপরে পড়বে কেন, এই প্রশ্ন তুলছেন মহিলারা। এর মধ্যে বিজেপি কর্মী মহিলাও কিন্তু রয়েছেন। কল্যাণমূলক প্রকল্পের কেন্দ্রে ব্যক্তি নাগরিক থাকবেন নাকি পরিবার, এই প্রশ্নটা কিন্তু থেকেই গেছে। আমাদের বাংলায় না, ভাষা থেকেই শুরু করি, আমাদের বাংলায় নারী পুরুষ এই বিভাজনটা বরাবরই কম, মানে নেই। বাংলায় আমরা ছেলে মেয়ে সকলকেই তুই, তুমি, আপনি বলেই সম্বোধন করি, কিন্তু সংস্কৃতেও নয়। সংস্কৃতে পুরুষদের ক্ষেত্রে আপনি হচ্ছে ভবান, মেয়েদের ক্ষেত্রে ভবতী। আমার একটা গল্প মনে পড়ছে, 1948 সালে হিন্দিতে হিন্দুত্ববাদী পত্রিকা পাঞ্চজন্যের সূচনা হয়। প্রথম সম্পাদক ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আমি 9-এর দশকের শেষ দিকে পাঞ্চজন্যে যুক্ত হই। 1998 সালে, তখন বাজপেয়ী প্রধানমন্ত্রী, সেই সময় পাঞ্চজন্যের 50 বছর পূর্ণ হয় এবং সুবর্ণ জয়ন্তী উৎসব হয়েছিল দিল্লিতে, সেখানে যোগ দিতে গিয়েছিলাম। এবং সেই সময় প্রথম সম্পাদক হিসেবে বাজপেয়ীজি একটি নৈশ ভোজের আয়োজন করেছিলেন তার বাসভবনে, মানে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলাম। তো সেখানে পরিচয় হওয়ার সময়, মানে সকলের পরিচয় দেওয়া, তারপরেই খাওয়া দাওয়া, এই ছিল কর্মসূচি। তো পরিচয় দিতে গিয়ে আমি যখন হিন্দিতে বলি, আমি পুংলিঙ্গের বদলে স্ত্রীলিঙ্গে বলে ফেলেছিলাম। সকলে খুব হেসেছিল। আমি তখন থেকে ভাবতে শুরু করি এবং তখনই আমার মাথায় আসছে, আচ্ছা সত্যিই তো আমাদের বাংলা ভাষায় কিন্তু কোনো জেন্ডার জাস্টিস নেই। কিন্তু বাংলার বাজেটে মারাত্মক রকম জেন্ডার জাস্টিস। এটা কে শুরু করেছেন জানেন? শুরু করেছেন আমাদের বহিষ্কৃত গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। 2019 সালে সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ এর তত্ত্বাবধানে লোকনীতির ভোট পরবর্তী একটা সমীক্ষা হয়। তাতে দেখা যায় তৃণমূল পুরুষের তুলনায় মহিলা ভোট অনেকটা বেশি পেয়েছে। একদম স্পষ্ট হয়ে যায়, মহিলা এবং মুসলিম ভোট তৃণমূলকে জিতিয়েছে। এরপর দুধেল গাইদের যেমন করে তেল দেওয়া হয়েছে, ঠিক তেমন করেই এরাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের নামে কখনো 500, কখনো 1000, 1200, 1700 এইভাবে বাড়ানো বা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি ভোটের আগে করা হয়েছে। এটা ছিল তৃণমূলের, শুধু আমি যদি বলি তাহলে ভুল হবে, তৃণমূলের। এরপরে দেখা যায় দেশের সর্বত্র, সব রাজ্যে, সব রকম রাজনৈতিক দল এইটা একটা সহজ ভোটে জেতার রাস্তা হিসেবে নিয়ে নেয়।
সরাসরি টাকা দাও, ভোট নাও, নামটা খালি বদলে দাও যে আমি নারী সশক্তিকরণের জন্য করছি। প্রয়োজন আছে, এই সমাজে নারীকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। কারণ শিক্ষিত সুস্থ নারীর সন্তান শিক্ষিত সুস্থ হয়, তাই তাকে শিক্ষিত করো, মেয়েদের এগিয়ে দাও। এই কাজটা কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এক নাগাড়ে করছেন। এবার রাজ্যগুলো শুরু করে, কর্ণাটকে কংগ্রেস, মধ্যপ্রদেশে বিজেপি, তামিলনাড়ুতে ওই তখন ডিএমকে, দিল্লিতে আম আদমি পার্টি, সবাই এক পদ্ধতি দিল। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন অর্থনীতিতে চাহিদা বাড়াতে মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া কার্যকর হতে পারে, কিন্তু সেটা মহিলাদের কেন, শুধু বেকার পুরুষদের? এরা যে যুবসাথী চালু হচ্ছে সেখানে কিন্তু নারী পুরুষ সমানাধিকার থাকবে। আর এই যে মেয়েদের জন্য আলাদা করে এত এত প্রকল্প, যারা নারীবাদী বলে নিজেদের পরিচয় দেন, যারা সব সময় সমানাধিকারের কথা বলেন, যারা পুরুষের পোশাক বেশি পরতে চান, তারাও সমর্থন করেন, তারাও বাসে লেডিস সিটে কোনো বৃদ্ধ বসে থাকলে তাকে তুলে দেন। এবং তারা মনে করেন এই যে প্রকল্পগুলো, এগুলো দরকার, কারণ যে নারী গৃহশ্রমের পূর্ণ মজুরি না হলেও এটা একটা অদৃশ্য শ্রমের একটা আংশিক সামাজিক স্বীকৃতি এই প্রকল্পগুলো। কিন্তু আজকাল তো সংসারে পুরুষ সমান হাত লাগায়। আবার বলছি, এই প্রশ্নগুলো তুলছি বলে আমাকে নারী বিদ্বেষী ভাববেন না, পুরুষ প্রেমী ভাবতে পারেন, কারণ পুরুষদের কথা তো বলতে হবে কাউকে। আমি গোটা দেশের যত সরকার আছে তাদের প্রকল্পগুলো ছানবিন করে দেখলাম। বিহারে মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা খুব বিখ্যাত, মধ্যপ্রদেশে লাডলি লক্ষ্মী যোজনা, দিল্লিতে লাডলি স্কিম, রাজস্থানে মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা, মহারাষ্ট্র সেখানে মাঝি কন্যা ভাগ্যশ্রী স্কিম, তামিলনাড়ু চিফ মিনিস্টার্স গার্ল চাইল্ড প্রোটেকশন স্কিম, উত্তরাখণ্ড নন্দা দেবী কন্যা যোজনা, আরও আছে। আমি কয়েকটা বেছে উল্লেখ করলাম। এবার যদি আমরা ভারত সরকারের দিকে তাকাই, কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো চালাচ্ছে তার মধ্যে সবচেয়ে বড়, বেশি চলে সুকন্যা সমৃদ্ধি যোজনা, SSY। যে কোনো কন্যা সন্তানের 10 বছর বয়স হবার আগে পিতা অথবা মাতা এই অ্যাকাউন্ট খুলতে পারেন ব্যাংকে। সরকার একটু বেশি সুদ দেয় তাতে, কারণ সেই সন্তানের, কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য। আচ্ছা, পুত্র সন্তানের জন্য এই সুযোগ থাকবে না কেন? এটা কি কন্যা সন্তানের বিবাহের সময় খরচ লাগবে তার জন্য? এই রাজ্যেও যেমন কন্যাশ্রী আছে, সেটা হচ্ছে ছাত্রী থাকার সময়, আর রূপশ্রীর টাকাটা এমনভাবে দেওয়া হয় যাতে বিয়েতে খরচ করা যায়, পণ দেওয়ার জন্য। আমরা কি পরোক্ষে সেটাকে সমর্থন করছি? কন্যা দায়, পুত্র দায় নয়, সেই দায়ের জন্য সরকার তার পাশে দাঁড়াচ্ছে। আমি বলছি না এগুলো বন্ধ হোক, কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো উঠেছে, এগুলো আপনি কি সমর্থন করলে আপনারা জানান। দেশকে তো ভাবতে হবে নতুন করে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও দরকার, কন্যা ভ্রূণ হত্যা ইত্যাদি বন্ধ করার জন্য এগুলো দরকার, সব দরকার, কিন্তু বেটাও বাঁচাতে হবে দেশের সুরক্ষার জন্য। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, CBSE উড়ান স্কিম, এই স্কিমটায় যারা CBSE পাস করছে মেয়েরা, তাদের ওই গবেষণা, তারপরে অনলাইনে পড়াশোনা, এসব কাজের জন্য অনেক আর্থিক সাহায্য করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও ড্রোন স্কিম, এই ড্রোন স্কিমের মাধ্যমে কৃষি সহায়তা প্রদান এবং মেয়েদের ড্রাইভিং শেখানো, এরও প্রকল্প রয়েছে বিনা খরচে। এখানে আমার প্রশ্নটা, যে দরকার তো নিশ্চয়ই, কিছু কিছু ক্ষেত্রে এই প্রকল্পগুলো নিন্দা করছি না, প্রত্যেকটা প্রকল্প দরকার, কিন্তু পুরুষদের জন্য কিছু একটু
সকলের জন্য নয়, গরিবদের জন্য। পরিযায়ী পুরুষ যারা, শ্রমিক যারা একসঙ্গে অনেকে মিলে একটা ঘরে কোনো রকমে থাকেন, বাড়িতে কোনো প্রয়োজন হলে তারা ছুটে চলে আসতে পারেন না কাজ ফেলে, তাদের আমি এমন কাজ জানি, আপনাদের বলেই দিই, রেলে যারা ক্যাটারিং এর কাজ করেন মূলত পুরুষ, তারা সপ্তাহে একটি দিন কেন, মাসে একটি দিনও ছুটি নেন না। কারণ ওখানে শ্রমিকের যোগান প্রচুর, চাহিদা কম। ধরুন একজন একদিন ছুটি নিলেন, সেই জায়গায় অন্য একজন কর্মী এলো, সে এবার চলতে থাকে, যে ছুটি নিয়েছে তাকে ছুটিতেই থাকতে হয়। তার জন্য আমি কথা বলেছি, তারা ছুটিই নেন না। এরা সব বেসরকারি ক্ষেত্র। এসবের মধ্যে দেশে, আমি বলছিলাম না, শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের ধারণা বদলে যেতে পারে। এবার বলবো সেই গল্পটা। ভারতেরই একটা রাজ্য হরিয়ানা। হরিয়ানা সেখানে নারী কল্যাণের জন্য প্রচুর প্রকল্প করেছে, তার সঙ্গে পুরুষদের জন্য, গরিব পুরুষ, শ্রমিক পুরুষ যারা খেটে খান, খেটে পরিবার চালান। মনে রাখতে হবে, কর্মহীন নারীর বিবাহ হয়, কর্মহীন পুরুষের নয়। বড় নারীবাদীও এগিয়ে আসেন না, যাই আমি একটা বেকার ছেলেকে বিয়ে করি, করে তাকে খাওয়াবো, পড়াবো, সুখে রাখবো। অবিবাহিত ও বিপত্নিক পুরুষদের পেনশন প্রকল্প আছে হরিয়ানাতে। 45 থেকে 60 বছর বয়সী পুরুষেরা এই প্রকল্প পান, যারা বিয়ে করেননি অথবা স্ত্রী প্রয়াত হয়েছেন তারা। খালি ওই পরিবারের বার্ষিক আয় 1,80,000 টাকার নিচে হতে হবে, এরকম প্রচুর পরিবার। তাদের হরিয়ানার স্থায়ী বাসিন্দাও হতে হবে, এটা প্রমাণ করতে হয়। প্রতি মাসে তারা 2,750 টাকা করে সহায়তা পান। টাকাটা কম না বেশি এটা আলাদা বিতর্ক, কিন্তু পান। এছাড়া পুরুষ শ্রমিকদের বিবাহের সময় আর্থিক সহায়তা দেওয়া হয়। হরিয়ানায় যে লেবার ওয়েলফেয়ার বোর্ড রয়েছে, তার যারা সদস্য, সেই পুরুষ শ্রমিকদের নিজের বিবাহ এবং কন্যা নয়, পুত্রের বিবাহের সময়, পুত্রের বিবাহের সময় 21,000 টাকা সহায়তা দেওয়া হয়। সাগুন বলা হয়, সাগুন। আমাদের বিয়েতে সাগুন দেওয়ার একটা, মানে আমরা সিনেমায় দেখি, হিন্দি ভাষীদের মধ্যে রয়েছে। হরিয়ানায় পুরুষ শ্রমিকদের নিজের বিয়ের সময় অথবা ছেলের বিয়ের সময় সাগুন দেয় সরকার 21,000 টাকা। পিতৃত্বকালীন সুবিধা প্রকল্প রয়েছে। বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ কাজে যুক্ত, মানে এটা সরকারি নয়, নিবন্ধিত পুরুষ শ্রমিকদের সহায়তা প্রদান। ওই যে বললাম ওয়েলফেয়ার বোর্ড, শ্রমিকদের তার যারা সদস্য, তাদেরকে তাদের সন্তান হলে দেওয়া হয় 21,000 টাকা। এ রাজ্যে তো নারীদের দেওয়া হবে কথা হয়েছে সন্তানের সময়, কিন্তু কোনো পিতা বা কোনো স্বামী সে 21,000 টাকা পেলে শুধু নবজাতককে খাওয়াবে তা তো নয়, সে তো স্ত্রীর জন্য, স্ত্রীর পরিচর্যা, স্ত্রীর দেখভালের জন্যও খরচ করবে। এই 21,000 টাকার মধ্যে 15,000 টাকা দেওয়া হয় সন্তানের যত্ন নেওয়ার জন্য, নবজাতকের যত্ন নেওয়ার জন্য, আর স্ত্রীর জন্য আলাদা করে 6,000 টাকা, মোট 21,000 টাকা। আরও একটা মজার প্রকল্পের কথা শুনবেন, হরিয়ানাতেই আছে। পুরুষ শ্রমিকের স্ত্রী যখন সন্তান সম্ভবা, তখন 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে সেই পুরুষটি স্ত্রীকে পুষ্টিকর আহার দিতে পারে। তারপরে সম্ভব নয় এটা নয়, ভারতের নজির নেই এটা নয়। আমি যেটুকু গবেষণা করেছি তাতে এটা পেয়েছি, এর চেয়ে আরো বেশি আরো ভালো কোনো রাজ্যে থাকতে পারে, যেটা আমি খুঁজে পাইনি, হতে পারে, কিন্তু বাংলায় তো নেই। এখন তো পরিবর্তনের সরকার এসেছে, তার কাছে তো মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, শিল্প হবে, সন্ত্রাস মুক্ত হবে, ভয় মুক্ত, ভরসার সরকার হবে। একটু পুরুষদের ভরসার সরকারও হোক না, ভাবা হোক
আমি আগে একটা ভিডিওতে একবার প্রশ্ন তুলেছিলাম যে সমাজে স্ত্রীরা যেমন নির্যাতিত তেমনি অনেক স্বামী নির্যাতিত, মহিলারা যেমন অত্যাচারের শিকার হন, পুরুষরাও অত্যাচারের শিকার হন, কিন্তু কেন একটা পুরুষ কমিশন থাকবে না? নারী শিশু কমিশন আছে, পুরুষতান্ত্রিক সমাজ বলে। কিন্তু এখন তো পুরুষতান্ত্রিক সমাজের সংজ্ঞাটা বদলে যাচ্ছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আর আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আরো অনেক মানুষের কাছে এরকম প্রতিবেদন প্রতিদিন পৌঁছে যায়। আর আজকের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।